আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটাও হবে আমাদের একটা সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস। আমরা এখানে মূলত এই মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের যে সকল টপিক থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটু কিছু বেসিক ধারণা দিব, কারণ এই অধ্যায়টা বেসিকের উপর খুব বেশি নির্ভরশীল। এই অধ্যায়টা বুঝতে আমাদের একটু অসুবিধা হয় অনেকের, তাই আমরা এটা একটু ডিটেলসে আলোচনা করব, তোমাদের বোঝার যাতে সুবিধা হয় আমরা সেভাবে এটা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা আলোচনা করব আপেক্ষিকতা নিয়ে। ফার্স্টে আমরা আলোচনা করব আপেক্ষিকতা নিয়ে। তাহলে আপেক্ষিকতা জিনিসটা কি বা রিলেটিভিটি জিনিসটা কি? রিলেটিভিটি জিনিসটা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের 3 ডাইমেনশন স্পেস, এটা আমাদের মানে স্থান, কাল, ভর, এগুলো নিয়ে আমরা এখানে মূলত আমাদের এই জগৎটা। তো এখানে এই স্থান, কাল, ভর এই 3টা জিনিসই আপেক্ষিক, এগুলো ধ্রুব নয়, মানে কনস্ট্যান্ট নয়। এগুলো একটার সাপেক্ষে একটা চেঞ্জ হয়, সবকিছুই চেঞ্জ হয়। কার সাপেক্ষে? এটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে চেঞ্জ হয়। তাই আমি এখানে লিখে রেখেছি যে স্থান, কাল, ভর এগুলো সবই আপেক্ষিক, ধ্রুব নয়। এই যে কনসেপ্ট যেগুলো ধ্রুব নয়, আপেক্ষিক, এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিকতা। এই জিনিসটাকেই বলছি আমরা আপেক্ষিকতা বা রিলেটিভিটি। এখন আমরা এখানে 3টা প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছি, বা আমরা বলতে পারি যেটা রেফারেন্স ফ্রেম, সেটা হচ্ছে এই যে স্থির প্রসঙ্গ কাঠামো বা রেস্ট। মানে বলছি এটা স্থির হয়ে আছে। এখানে আমরা যেটা পদার্থবিজ্ঞানের সূত্র F=ma, সেটা এখানে প্রযোজ্য হচ্ছে, এবং তার সাথে আলোর বেগ এখানে c থাকছে। আরেকটা এবার আমরা আলোচনা করব হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে a=0 হয়, মানে ত্বরণ =0 হয়, এবং v হয় আমাদের কনস্ট্যান্ট, মানে সমবেগী গতিশীল থাকে। এর মানে কাঠামোটা কি থাকে? সমবেগী গতিশীল থাকে। এটাই হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই ক্ষেত্রে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রটা সেমই থাকছে, কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এখানে আমাদের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে S'=m', A' দেওয়া আছে। এর মানে কি আমাদের মানটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আলোর বেগ যেটা সেটা সেমই থাকছে। এরপরে আমরা দেখছি এখানে লেখা আছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোটা কি? অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এখানে আমাদের A≫0 হবে, মানে আমাদের এখানে ত্বরণ বিদ্যমান থাকবে, এটা সমবেগে গতিশীল হবে না, এখানে ত্বরণ থাকবে। এই কারণে দেখা যাচ্ছে এখানেও পদার্থবিজ্ঞানের সূত্রটা সেমই থাকছে ওটার মতো, কিন্তু এখানে মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানটা চেঞ্জ হচ্ছে মানে কি? এটাই হচ্ছে আপেক্ষিকতার বিষয়, যে এক এক রেফারেন্স ফ্রেমে বা এক এক প্রসঙ্গ কাঠামোতে আমার মানগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের রিলেটিভিটির কোর জিনিস বা মূল জিনিস। এখন আমরা মূলত আলোচনা করব হচ্ছে এই জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা নিয়ে। তো ফার্স্টে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, যেটা আমাদের অ্যালবার্ট আইনস্টাইন দিয়ে গেছে 1921 সালে মেবি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এটা অ্যালবার্ট আইনস্টাইন দিয়ে গেছে, আর 1905 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন দিয়ে গেছে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ফার্স্টে এসছে, এরপরে এসেছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা জেনারেল থিওরি, যেটা স্পেশাল থিওরি ফার্স্টে এসছে, তারপরে এসছে আমাদের জেনারেল থিওরি। তো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব মূলত সেই জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেটা, সেটা নিয়ে আলোচনা করছে। তো জড় প্রসঙ্গ কাঠামোতে এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কিভাবে অ্যাপ্লাই হয় আমরা সেটা এবার দেখব। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের যে স্বীকার্য, সেখানে 2টা মাত্র স্বীকার্য আছে। সেটা হচ্ছে যে ফিজিক্সের সকল সূত্র একই রূপে থাকবে, মানে বোঝাচ্ছে এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব মতে এই সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, যেখানে সকল জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝাচ্ছে আবার বলি, সকল জড় প্রসঙ্গ কাঠামো বলতে বোঝাচ্ছে এটা সমবেগে গতিশীল থাকবে, কোনো ত্বরণ থাকবে না। এই সকল প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের সকল সূত্র একই রূপে থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না, সব সেম ফর্মুলা থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগের কোনো পরিবর্তন হয় না। পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগের কোনো পরিবর্তন হয় না, মানে আলোর বেগ সেম থাকবে, সব ক্ষেত্রে আলোর বেগ সেম থাকবে। আমরা এখানে একটা ছবি বা ডায়াগ্রাম দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছি। সেই জিনিসটা হচ্ছে এটা একটা প্রসঙ্গ কাঠামো, এটা একটা প্রসঙ্গ কাঠামো,
এটা একটা স্থির প্রসঙ্গ কাঠামো, এটা আরেকটা হচ্ছে স্থির জড় প্রসঙ্গ কাঠামো। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ভি কনস্ট্যান্ট মানে সমবেগে, এখানে দেখা যাচ্ছে এটা যদি এস হয় আর এটা যদি এস প্রাইম হয়, এই দুই ক্ষেত্রে কিন্তু ফিজিক্সের সূত্রটা সেম আছে, এফ ইজ ইকুয়ালস টু এম এ, খালি মানটা চেঞ্জ হয়ে গেছে। আর আলোর বেগ যদি এখানে সি হয়, এখানেও সেটা সি প্রাইম ইজ ইকুয়ালস টু সি থাকছে, মানে আলোর বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। এটাই আমরা এখানে একটু ফিগার বা চিত্র দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো আমাদের আপেক্ষিকতার জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে আপেক্ষিকতা জিনিসটা কি। আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে আমাদের কোনো কিছুই ধ্রুব নয়, সবকিছু একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তনশীল বা আপেক্ষিকভাবে চেঞ্জ হয়, এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিকতা। এখন আমরা মূলত আপেক্ষিকতার কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? আমরা আপেক্ষিকতার নিয়ে আলোচনা করব সময়ের ক্ষেত্রে আপেক্ষিকতা কিরকম হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে কিরকম হয়, এবং আমাদের এই যে ভরের ক্ষেত্রে আপেক্ষিকতা কিরকম হয়। তো আমরা এখানে দেখছি, আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি যে লরেন্স ফ্যাক্টর। এই লরেন্স ফ্যাক্টরটা আমাদেরকে এই আপেক্ষিকতার ক্ষেত্রে এই যে সময়, দৈর্ঘ্য এবং ভরের যে মানগুলো আসবে, এই মানগুলো বের করতে সহায়তা করবে এই লরেন্স ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা ডিরাইভেশন থাকে, এটা আপার ক্লাসে গেলে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যায় তাদের ক্ষেত্রে এটা বেশি লাগে লরেন্স ফ্যাক্টরের বিষয়টা। তো লরেন্স ফ্যাক্টরটা কি? r is equals to root over r is equals to 1 divided by root over of 1 minus v square by c square। ভিটা কি? ভিটা হচ্ছে বেগ, আর সিটা হচ্ছে আলোর বেগ। ভি হচ্ছে বস্তুর বেগ আর সি হচ্ছে আলোর বেগ। এটা হচ্ছে আমাদের লরেন্স ফ্যাক্টর। আচ্ছা, সামনে যদি আমরা যাই, সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা মেন এবার টপিক আসবে সেটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা। এখন আমরা দেখব সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা আমরা এখানে একটা সিনারি আলোচনা করছি। তোমরা যদি এখানে দেখতে পারো, আমি এখানে একটা গাড়ি দাগিয়ে রেখেছি, এটাকে একটা স্পেসশিপ ধরে রাখতে পারো তোমরা, যেটা এখন তোমাদের ইচ্ছা। তো দেখা যাচ্ছে যে এটা ইভেন্ট 1 মানে এটা ঘটনা 1, আর এটা হচ্ছে ঘটনা 2, এটা হচ্ছে ঘটনা 2, এটা হচ্ছে ঘটনা 1। তো ঘটনা 1 কি দেখা যাচ্ছে যে এখানে একটা মানুষ বা যেটাই বলো পর্যবেক্ষকও বলতে পারো, বা একজন মানুষ এটা গাড়ির ভিতরে আছে, গাড়িটা এখানে ভি বেগে গতিশীল হচ্ছে। ভি বেগটা এটা খুবই মানে অনেক বেশি স্পিড, মানে আলোর বেগের কাছাকাছি আমরা এরকম ধরে নিব। তো এই যখন রওনা হয় ধরা যায় তখন সময়টা হচ্ছে এইটা, সে যখন রওনা হয় তখন সময়টা হচ্ছে এটা, এবং এখানে তুমি গ্রাউন্ডে মানে এখানে বসে আছো, আর এটা ধরে নাও একটা স্পেসশিপ বা রকেট, সেটাতে করে অন্য গ্রহে বা অন্য কোনো গ্যালাক্সিতে সে যাত্রা করছে, আর তুমি এখানে বসে আছো। এখন তুমি দেখছো এখন ঘড়িতে সময় বাজে এই যে এটা, ধরো হচ্ছে এখন বাজে কয়টা বাজে, ধরো দুপুর 3টা, বা আজকে হচ্ছে কত তারিখ, আজকে 20 তারিখ বা 30 তারিখ, যেটাই হোক একটা তারিখ তুমি ধরে নিচ্ছ, সেই তারিখে আছো তুমি, সেটা তুমি ধরে নিলা এবং সেই তারিখে যাত্রা শুরু করলো। এখন ইভেন্ট 2তে সে এখন দেখা যাচ্ছে তার সময়টা চেঞ্জ হয়ে গেছে, কারণ মাঝখানে একটা টাইম চলে গেছে, তার কাছে এখন আরেকটা সময় চলে এসছে, এখানে একটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন কোন সময়টা অতিবাহিত হয়ে গেছে এই জিনিসটা আমরা লক্ষ্য করব, আর কোন সময় তোমার কাছে আছে তুমি সেটা লক্ষ্য করবা। এখানে দেখো লিখে রাখা আছে গ্রাউন্ডে বসে যে টাইম পাই আর গাড়িতে বা রকেটে বসে যে টাইম পাই, এই জিনিসটা কি, আমি এখানে কি বোঝানোর চেষ্টা করেছি সেটা দেখাই। এখানে আমি মেইনলি যে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি এখানে গ্রাউন্ডে বসে একটা টাইম পাচ্ছ, যে তোমার কতটুকু টাইম অতিবাহিত হয়েছে, কতটুকু যাত্রা সে করেছে তুমি এখান থেকে দেখছো। ধরা যাচ্ছে এই আবার তোমার কাছে সে 30 বছর পরে ফিরে এসছে। এই যে হচ্ছে লাল মানুষটা আছে, সে ধরো তোমার কাছে 30 বছর পরে ফিরে এসছে, কিন্তু তার কাছে সময়টা কিরকম হবে, যে যাত্রা করেছে স্পেসে যে গেছে, তার কাছে মনে হবে সে হয়তো 24 বছর বা 25 বছরের মধ্যে সে ফিরে এসছে, মানে 5 বছরের একটা ডিফারেন্স হচ্ছে। এই যে একটা জিনিস, এই যে কিভাবে একটা তোমার কাছে টাইম একরকম, তার কাছে টাইম আর এক রকম, এই যে টাইমের যে ডিফারেন্স, এটাই হচ্ছে মূলত রিলেটিভিটি জিনিসটা এখানেই এসেছে, যে তোমার কাছে একরকম টাইম মনে হবে আর যে যাত্রা করেছে তার কাছে টাইম একরকম মনে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে গ্রাউন্ডে বসে তুমি যে টাইমটা পাচ্ছ সেটা হচ্ছে ইমপ্রপার টাইম বা ডাইলেটেড টাইম, মানে তোমার কাছে সময়টা বেশি মনে হচ্ছে। তোমার কাছে যদি 30 বছর মনে হয়, তার কাছে অবশ্যই কম মনে হবে, কারণ সে আলোর বেগে যাত্রা করেছে, তাই তার কাছে কম মনে হবে আর তোমার কাছে বেশি মনে হচ্ছে। তাই এখানে লেখা আছে ডাইলেটেড টাইম বা বেশি অতিবাহিত যে টাইম, বা সেটা হচ্ছে ইমপ্রপার টাইম, যেটা সঠিক সময় নয়, এটা ভুল সময় বলতে তোমার কাছে এটা মনে হচ্ছে যে 30 বছর পরে সে আসছে, কিন্তু না, সে আসলে যাত্রা করেছে, তার কাছে যে ঘড়ি ছিল সেই অনুযায়ী সে যাত্রা করেছে, বা তার প্রপার টাইমটা হচ্ছে যে ডেল টি নট। সেটা কি? সে ডেল টি নট তার কাছে মনে হচ্ছে সে 25 বছরের মতো। তাহলে এই যে ডেল টি নট এবং ডেল টি নট আর ডেল টি, এই জিনিসটা মাথায় খুবই রাখতে হবে।
যে যে যাত্রা করবে তার সময় কম লাগবে, আর তুমি যে গ্রাউন্ডে বসে আছো তার কাছে সময় বেশি লাগবে। এই জিনিসটা অল টাইম মাথায় রাখতে হবে। দেখো আমি এখানে একটা সম্পর্ক দিয়ে রেখেছি যে ডেল টি ইজ গ্রেটার দেন ডেল টি নট। মানে তুমি যে গ্রাউন্ডে বসে আছো, তুমি যে পৃথিবীতে বসে আছো, তোমার কাছে সময় অল টাইম যে যাত্রা করছে স্পেসশিপে তার থেকে অবশ্যই বেশি লাগবে। আর এখন যদি এদের মধ্যে একটা সম্পর্ক আমরা দাঁড় করাতে চাচ্ছি, যে এখানে একটা মান দেওয়া আছে, তোমার কাছে এই ডেল টি এর মান দেওয়া আছে, তুমি ডেল টি নট এর মান কিভাবে বের করবা, বা তোমার কাছে ডেল টি নট দেওয়া আছে, তুমি ডেল টি এর মান কিভাবে বের করবা, এটার একটা আমরা সম্পর্ক দাঁড় করাবো। এই সম্পর্ক দাঁড় করাতে যাই আমরা যে লরেন্স ফ্যাক্টরটা জেনেছিলাম, সেই লরেন্স ফ্যাক্টরটা এখন আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে কি সূত্রটা আসছে, যে ডেল টি is equals to del t naught divided by root over of 1 minus v square by c square. আমি আরেকবার বলছি, del t is equals to del t naught divided by root over of 1 minus v square by c square. এই সূত্রটা মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে del t কোন ক্ষেত্রে del t naught এটা মাথায় রাখতে হবে। del t টা আমি আবার বলছি, del t টা হচ্ছে আমাদের গ্রাউন্ডে বসে তুমি যেটা বা যে পৃথিবীতে বসে থাকবে তার কাছে যে টাইমটা মনে হবে, এবং del t naught হচ্ছে যে স্পেসশিপে যাত্রা করবে তার কাছে যে টাইমটা মনে হবে সেটা হচ্ছে ডেল টি নট। এখানে আর ভিটা হচ্ছে ধরো স্পেসশিপ যে বেগে যাত্রা করছে সেটা, আর সি হচ্ছে আমাদের আলোর বেগ। কারণ গতিশীল, এখানে একটা জিনিস আমি লিখে রেখেছি, এটা এমসিকিউতে খুব আসে, কতে আসে, অনেক সময় এটা গতে প্রমাণও করতে দেয় যে গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা ধীরে চলে। ঘড়ি ধীরে চলা এই জিনিসটা মানে কি, এই জিনিসটা অনেকে পেঁচায় ফেলে। ঘড়ি ধীরে চলা জিনিসটা বলতে কি বোঝায়, ঘড়ি ধীরে চলা জিনিসটা বলতে বোঝায়, যদি আমাদের যেটা ডে টু ডে আমরা ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজে যদি বলি, ঘড়ি ধীরে চলা বলতে বোঝায় ঘড়ি স্লো হয়ে যাওয়া। ধরো আমার ঘড়িতে 5 মিনিট, আমার ঘড়িতে 5 মিনিট গেছে, কিন্তু তোমার ঘড়িতে সেটা 3 মিনিট গেছে। এর মানে কি, তোমার ঘড়ি স্লো। এর মানে কি, এর মানে বোঝাচ্ছে তোমার ঘড়িটা হচ্ছে স্লো। তোমার ঘড়িটা কত মিনিট স্লো? তোমার ঘড়িটা 2 মিনিট স্লো। এখন এখানে দেখো একটা কথা, গতিশীল ঘড়ি মানে যে ঘড়ি, ধরো গতিশীল ঘড়ি যে ঘড়ি, ধরো এই ঘড়িটা তোমার স্পেসশিপে ঘুরে চলে যাচ্ছে, মানে প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে সে যাত্রা করছে, তাহলে সে একটা গতিশীল ঘড়ি। এখন গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি মানে তোমার কাছে, তুমি গ্রাউন্ডে বসে তোমার কাছে যে ঘড়িটা আছে সেটা হচ্ছে নিশ্চল ঘড়ি। আর গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা ধীরে চলে। এখন জিনিসটাকে ফিল করো, তোমার ঘড়িতে 30 বছর কেটে গেছে, কিন্তু যে ঘড়িটা স্পেসশিপে আছে তার কাছে মাত্র 25 বছর, এর মানে কি, তার ঘড়িটা স্লো। তোমার কাছে যেটা, আমার কাছে যেটা 5 মিনিট ছিল, তোমার কাছে সেটা 3 মিনিট। তেমনি এই যে নিশ্চল ঘড়ির কাছে সেটা মনে হয়েছে যেমন 30 বছর, কিন্তু গতিশীল ঘড়ির কাছে সেটা মনে হয়েছে 25 বছর, মানে টাইমের ডিফারেন্সটা চলে এসছে। এই কারণে এখানে বোঝাচ্ছে যে গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা ধীরে চলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা ধীরে চলে, এটা এমসিকিউতে অনেকবার চলে আসে। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করব দৈর্ঘ্যের আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে যে, যদি মেইন কোর কথাটা বলি, যে কোনো একটা হচ্ছে বস্তু তুমি হচ্ছে যেটা যদি ধরা যায় সেটা এল নট দৈর্ঘ্য বিশিষ্ট, আর এখানেও তুমি এল নট দৈর্ঘ্য বিশিষ্ট একটা জিনিস নিলা। এখন তোমার কাছেও সেটা এল নটই আছে, তুমি এটা একটা স্পেসশিপের মধ্যে নিয়েছো এবং তুমি যাত্রা করছো ভি বেগে। ভিটা আলোর বেগের খুব কাছাকাছি একটা বেগ, আর এটা হচ্ছে তুমি এক্স পর্যবেক্ষক, আর এটা হচ্ছে ওয়াই পর্যবেক্ষক যে গ্রাউন্ডে বসে আছে। এখন যখন এই সিডি বা এবি, যেটা সেমি জিনিস, যেহেতু এল নট দৈর্ঘ্য, এখন যখন এটা আলোর বেগের কাছাকাছি বেগে যাত্রা শুরু করবে, তখন এই ওয়াই পর্যবেক্ষকের কাছে মনে হবে যে এর দৈর্ঘ্যটা অনেক ছোট হয়ে গেছে। তখন কি মনে হবে, যে এই যে এল নট এটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তাহলে আস্তে আস্তে ছোট হয়ে যায় কিরকম মনে হবে, তখন আস্তে আস্তে ছোট হয়ে তার কাছে মনে হবে যে জিনিসটা হয়ে গেছে আমার এল দৈর্ঘ্য বিশিষ্ট। তখন আমার কাছে মনে হবে যে এই জিনিসটা হয়ে গেছে আমার এল দৈর্ঘ্য বিশিষ্ট, এই যে এল। তখন আমার কাছে মনে হবে এটা এল দৈর্ঘ্য বিশিষ্ট। মানে কি, আমার দৈর্ঘ্যটা ছোট হয়ে আসা মানে কি, ওখানে বোঝাচ্ছে যে যখন একটা কিছু আলোর বেগের কাছাকাছি বেগে যাবে, তখন পর্যবেক্ষকের কাছে মনে হবে যে না, ওটা মনে হয় ওই বস্তুটার দৈর্ঘ্য ছোট হয়ে আসছে, মানে লেন্থ কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। এই যে লেন্থ কন্ট্রাকশন হওয়ার বিষয়টা, এবং যে আমাদের প্রাইমারি যে লেন্থটা ছিল মানে যে এল নট, এই দুইটার লেন্থের মধ্যে আমরা আবার একটা সম্পর্ক দাঁড় করাবো। এই সম্পর্কটা কিরকম আসবে, এই যে এই সূত্রের সাহায্যে আমরা সেটা নিয়ে আসবো। এই সূত্রে কি, এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। L is equals to L naught root over of 1 minus v square by c square. এটা কি, এটা কিন্তু আমরা লরেন্স ফ্যাক্টর থেকে জেনেছি, এটা লরেন্স ফ্যাক্টরের হচ্ছে ইনভার্স চলে আসছে। এই জিনিসটাকে, সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি যে
L is equals to L naught 1 divided by R, বা যদি আরো ভালোভাবে লিখতে চাই, এটা আরো আমরা লিখতে পারি যে তাহলে L naught is equals to L naught is equals to L R, L naught is equals to L R। এটা হচ্ছে আমাদের সূত্র, L naught is equals to L R, L naught is equals to L R। এটা যদি আমরা লরেন্স ফ্যাক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এরকম হবে, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে, যেটা মেইন কোর জিনিস, সেটা হচ্ছে এই যে এই সূত্রটা। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই সূত্রটা, হ্যাঁ এই যে এটা মনে রাখলেই আমাদের চলবে যে L is equals to N naught root over of 1 minus v square by c square। এখানে Lটা কি? L হচ্ছে আমাদের সংকুচিত দৈর্ঘ্য, মানে এই যে y অবজারভারের কাছে যেটা মনে হয়েছে যে লেন্সটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে যে দৈর্ঘ্যটা আমি পেলাম সেটা হচ্ছে এই L, এবং L নটটা হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে L নট, মানে যেটা ফার্স্টে ছিল বা এখনো স্পেসশিপে যাত্রাকালে যে হচ্ছে যারা ওখানে আছে তাদের কাছে যে দৈর্ঘ্যটা মনে হচ্ছে সেটা হচ্ছে L নট। তাহলে L is equals to L নট root over of 1 minus v square by c square। v হচ্ছে স্পেসশিপের বেগ আর c হচ্ছে আলোর বেগ। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতার জিনিসটা বুঝতে পারছি। মানে আমরা সময়ের ক্ষেত্রে কি দেখলাম, সময় আমার এক ক্ষেত্রে হচ্ছে যখন আমি যাচ্ছি তখন সময় আমার কম লাগছে, আর যখন এখানে দেখছি তখন আমার দৈর্ঘ্যটা কম লাগছে। এরপরে আমরা দেখব ভরের ক্ষেত্রে আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা জিনিসটা কি আসবে? ভরের আপেক্ষিকতাতে ফার্স্টে আমরা লিখে নিয়েছি যে এম নট, যেটা স্থির অবস্থায় ভর বা গ্রাউন্ডে বসে বা এমনি পৃথিবীতে আমরা একটা কিছু ভর মাপলাম, সেটা আসলে হচ্ছে এম নট। এখন গতিশীল অবস্থায় মানে স্পেসশিপে যাচ্ছ, স্পেসশিপে যাওয়ার সময় ওই গতিশীল অবস্থায় ওর একটা ভর চলে আসবে। সে ভরটা কি? সে ভরটা হবে এম। এখন এম, এখন এই স্থির অবস্থার ভর আর গতিশীল অবস্থার ভরের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করছি, সেটা হচ্ছে এম ইজ ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম ইজ ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এই স্থির অবস্থার ভর এবং গতিশীল অবস্থার ভরের মধ্যে সম্পর্ক। মূলত এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখা যায় যে আমার ভরটা বৃদ্ধি পেয়ে গেছে। এক্ষেত্রে আমার দেখা যায় যে ভর আমার বৃদ্ধি পেয়ে গেছে। ভরটা কিভাবে বৃদ্ধি পেয়ে গেছে আমরা কিভাবে বুঝবো? এই যে এম ইজ ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার। মানে লরেন্স ফ্যাক্টরটা কি? লরেন্স ফ্যাক্টরটা আমার নিচে চলে এসছে। এক্ষেত্রে লরেন্স ফ্যাক্টরটা আমার নিচে চলে এসছে। যখন আমরা টাইমের ক্ষেত্রেও দেখছিলাম, টাইমের ক্ষেত্রেও কি ছিল? ডেল টি ইজ ইকুয়ালস টু ডেল টি নট ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার। তখন কি দেখা যাচ্ছে যে এই পাশে মানে বাম পাশে যেটা আছে তার এই বাম পাশের রাশিটার মান বেড়ে গেছে। এখানে এমটা বাম পাশে আছে এবং লরেন্স ফ্যাক্টরটা এই যে এখানে, লরেন্স ফ্যাক্টরটা এখানে গুণ অবস্থায় আছে। এর মানে বোঝাচ্ছে এটা আমাদের বেড়ে যাবে, মানে বোঝাচ্ছে যখন গতিশীল অবস্থায় থাকবে তখন গতিশীল অবস্থায় ভর আমার বেড়ে যাবে। গতিশীল অবস্থায় ভর যদি বেড়ে যায় তাহলে জিনিসটা এখানে একটা নোট করে রাখা উচিত, সেটা হচ্ছে এম is greater than m naught হয়ে যাবে। m is greater than m naught হয়ে যাবে। তাহলে ভরের আপেক্ষিকতার বিষয়টা আমাদের ক্লিয়ার, যে যদি কোনো কিছু একটা ভর তুমি পৃথিবীতে মাপলা সেটা m naught, কিন্তু যখন সেটা গতিশীল অবস্থায় থাকবে, স্পেসশিপে নিয়ে যাবে, আলোর বেগের কাছাকাছি একটা স্পেসশিপ থাকলো এবং সেখানে তার ভরটা হয়ে যাবে m, তখন সেই ভরটার মান বেড়ে যাবে, মানে m is greater than m naught হয়ে যাবে। যে m is greater than m naught হয়ে যাবে। এই জিনিসটা তোমরা সবাই মাথায় রাখবা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের সেই ভর শক্তির সমীকরণ। এটা আশা করি সবাই জানে যে E is equals to mc স্কোয়ার। তো এখানে একটা জিনিস মাথায় রাখা যে E is equals to mc স্কোয়ার, এটা তো জানা আছে, কিন্তু এই যে যদি দেওয়া থাকে যে গতিশীল অবস্থায় ভর আর গ্রাউন্ডে অবস্থায় ভর, তখন যদি আমাদেরকে নির্ণয় করতে দেয় যে শক্তির সমীকরণ যে E is equals to mc স্কোয়ার, তখন আমরা কে ইজ ইকুয়ালস টু এখানে আমরা ভরের পার্থক্যটা নিয়ে ফেলবো। এখানে দেখো এম ফার্স্টে আছে, এর মানে কি এম বড়, মানে গতিশীল অবস্থায় যেটা সেখানকার ভরটা বড় থাকবে। তো ওই বড় ভর থেকে আমরা এখানে যেটা ছোট ভর মানে গ্রাউন্ডে থাকা অবস্থায় যে ভর সেটা বিয়োগ দিয়ে যেটা পাবো সেটা এখানে আমরা বসাই দেবো। তো ভর শক্তির সমীকরণটা কি? আমরা একটা কিছু ভর ধরা যাক এই যে পেন, এই পেনটার একটা ভর আছে, এই ভরকে যদি আমরা আলোর বেগের হচ্ছে বর্গর সাথে গুণ করে ফেলি বা ওইরকম বেগে যদি নিয়ে যাই বা এই পরিমাণ দিয়ে হচ্ছে এই
মানে নিয়ে যাই, যদি এই পেনটাকে যদি আলোর বেগের বর্গের পরিমাণ বেগে নিয়ে যেতে লাগি বা এরকম যদি শক্তি প্রয়োগ করি, তাহলে আমরা এই পরিমাণ এনার্জিটা ওখান থেকে রিলিজ করতে পারবো, মানে এই যে m ইন্টু সি স্কোয়ার হবে E এর সমান। মানে আমরা যে কোনো কিছুকে একটা শক্তিতে, যে কোনো ভর, যার কোনো ভর থাকবে তাকে আমরা একটা শক্তিতে রূপান্তর করতে পারবো। এটা আমাদের আইনস্টাইন প্রমাণ করে গেছে। এটাই হচ্ছে সেই বিখ্যাত E ইকুয়ালস টু mc স্কোয়ার। মানে কোনো কিছুকে যদি আলোর বেগের বর্গের পরিমাণ হচ্ছে দ্রুতিতে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটা শক্তিতে পরিণত হয়ে যেতে পারে, বা সেখান থেকে আমরা শক্তি লাভ করতে পারবো। আচ্ছা, এরপরে কি? এরপরে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফোটন। ফোটনটা কি জিনিস? ফোটনটা হচ্ছে আলো যে সকল অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, সেই কণিকাগুলোই হলো ফোটন। মানে আলো অনেক হচ্ছে লাইট থিওরি বিভিন্ন রকমের আছে, তার মধ্যে এটা সবচেয়ে গ্রহণযোগ্য অনেকটা বলা যায় যে আলো যে সকল অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, মানে আলো অসংখ্য পার্টিকেল দ্বারা গঠিত, সেই পার্টিকেলের গুলোর নামই হচ্ছে আমাদের ফোটন। ফোটনের বেগ কত? ফোটনের বেগ এই যে 299792458 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে আলোর বেগ যেটা, এটাই সেটা আলোর বেগই এটা লেখা আছে, যেটাকে আমরা অনেক সময় লিখি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড প্রায়, যেটা এটা সেটাই সেম। তাহলে আলোর বেগই ফোটনের বেগ, মেনলি এটাই। স্থির অবস্থায় এর ভর শূন্য। স্থির অবস্থায় ফোটনের ভর শূন্য, কিন্তু ফোটনের কিন্তু ভর বেগ আছে। স্থির অবস্থায় ফোটনের ভর শূন্য, স্থির অবস্থায় ফোটনের ভর শূন্য, কিন্তু এর কিন্তু ভর বেগ আছে, এর ভর বেগ আছে। স্থির অবস্থায় ফোটনের ভর শূন্য, কিন্তু এর ভর বেগ আছে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায়। স্থির অবস্থায় এর ভর শূন্য, কিন্তু এর ভরবেগ আছে কি অবস্থায়? ভরবেগ আছে গতিশীল অবস্থায়। তাহলে এর ভরবেগ আছে গতিশীল অবস্থায়। আচ্ছা, এরপরে কি? এরপরে আমরা জানবো যে এনার্জি অফ ফোটন, মানে ফোটনের শক্তি নিয়ে আমরা আলোচনা করব। তার ক্ষেত্রে এখানে একটা জিনিস বলে রাখা যায় যে ফোটনের ক্ষেত্রে, যে ধরো আলোর পরিমাণ আমি বাড়িয়ে দিলাম, তখন ফোটনের কি পরিমাণ চেঞ্জ হয় বা কি চেঞ্জ হয়, এই একটা কনসেপ্ট মাথায় রাখা উচিত। যে যখন ধরা যায় একটা লাইট সোর্স থেকে আলো আসাটাকে আমি একটু বাড়াই দিলাম, যে আলোর পরিমাণটা বাড়িয়ে দিলাম, তখন কি হবে? তখন ফোটনের সংখ্যাটাও বৃদ্ধি পাবে। আলোর পরিমাণ বাড়ায় দেওয়া মানে ফোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া। তাহলে আলোর পরিমাণ যদি বেড়ে যায়, আলোর পরিমাণ বেড়ে গেলে ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। আলোর পরিমাণ যদি বেড়ে যায়, আলো বেড়ে গেলে আমাদের ফোটনের সংখ্যাও বৃদ্ধি পাবে। আলো যদি বেড়ে যায়, তাহলে আমাদের ফোটনের সংখ্যাটাও বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা বিষয় যেটা ফোটনের ক্ষেত্রে মাথায় রাখা উচিত। এরপরে কি? আমরা ফোটনের শক্তি নিয়ে আলোচনা করব। আমরা সকলেই শক্তির সূত্র, মানে E সমান ফোটনকে আমরা হচ্ছে কণা যেহেতু হিসেবে বিবেচনা করছি, তাহলে কণার যখন আমরা শক্তি বের করতে চাই, তার একটা সূত্র আছে, আমরা কেমিস্ট্রিতেও অনেকে পড়ে এসেছি। সেটা কি? E ইকুয়ালস টু এইচ নিউ বা HF ইকুয়ালস টু hc/λ। এটা হচ্ছে আমাদের শক্তির সূত্র। এখন শক্তির সূত্রে এখানে নিউটা কি? আমরা অনেক সময় এফ দিয়ে মেইনলি কেমিস্ট্রিতে পড়ে এসেছি, কিন্তু এখানে আমরা নিউ ব্যবহার করবো বেশি। তো নিউটা কি? নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু ফোটন হচ্ছে একটা কণিকা সবগুলো একটা তরঙ্গ রূপে আচরণ করে। আমরা ডি ব্রগলির যে কণা তরঙ্গ দ্বৈত নীতি, সেখান থেকে আমরা জানি যে কোনো কিছু একটা কণিকা হলে সেটার অবশ্যই একটা তরঙ্গ ধর্ম থাকবে। তো সেটার সাহায্যেই আমরা এই যে শক্তির মানটা বের করেছি। তো এটা কি? E ইকুয়ালস টু hc/λ। এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, C হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যখন ফোটনের আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর যখন দেখব যে ফোটনের আমাদের এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, তখন আমরা এখানে এই যে এই H নিউ মানে E ইকুয়ালস টু H নিউ মানে প্লাঙ্ক ধ্রুবকের সাথে এই হচ্ছে কম্পাঙ্কটা গুণ করলে আমরা শক্তির মানটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখা যাক, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক ইফেক্টের কারণে কিন্তু হচ্ছে আমাদের আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল এই ফোটো ইলেকট্রিক ইফেক্টের কারণে। হচ্ছে এখন আমরা ফোটো ইলেকট্রিক ইফেক্টকে যদি একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই, সবাই এখানে আমরা একটু লক্ষ্য করি। সেই জিনিসটা হচ্ছে, যদি একটা মেটাল বা ধাতুর উপরে যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট আলো ফেলা যায়, তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। আরেকবার বলছি, যদি যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট একটা আলো এটার উপরে ফেলা যায়, মানে এই মেটালের উপরে ফেলা যায়, তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে।
সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এই দেখো এটা ধরা যায় এটা একটা মেটাল খণ্ড বা ধাতুর খণ্ড। এখানে এই যে মুক্ত ইলেকট্রন অনেকগুলো আছে। যেহেতু আমরা সবাই জানি ধাতুতে অবশ্যই মুক্ত ইলেকট্রন থাকে। তো এটা ধরো অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে। এখন এখানে একটা আলো শক্তি বিশিষ্ট একটা আলো তুমি এখানে ফেলছো। কারণ শক্তি বিশিষ্ট আলো ফেলার ফলে এখানে এই যে কার্যাপেক্ষক জিনিসটা আমরা পরে আলোচনা করব। এখানে ধরো একটা শক্তি, একটা মিনিমাম শক্তি নিয়ে সে এখানে শক্তিটা ইউজ করে এখান থেকে বের হয়ে গেল। এখান থেকে ইলেকট্রনটা কে ম্যাক্স বা এই গতিশক্তি নিয়ে এখান থেকে বের হয়ে গেল। এই যে পুরো ঘটনাটা ঘটলো, মানে আলো আসলো, সেখান থেকে ইলেকট্রন একটু শক্তি নিয়ে আবার ওই ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে গেল কে ম্যাক্স এই গতিশক্তি নিয়ে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা আলোচনা করলাম, এখানে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের আমরা শর্তটা এখানে দেখো লেখা আছে যে ই মানে এই যে আলোটা আমি ফেলছি কার্যাপেক্ষকের সমান হয়ে যাবে বা এর চেয়ে বড় হবে, তখনই একমাত্র এই আলোক তড়িৎক্রিয়াটা সংঘটিত হবে। মানে যদি একটা মিনিমাম যে অ্যামাউন্টটা লাগবে রিলিজ হতে, মানে ইলেকট্রন তো এখানে ধরো বাইন্ড হয়ে আছে, ইলেকট্রন এখানে ধরো বাইন্ড হয়ে আছে, এখানে ইলেকট্রনগুলো একসাথে বাইন্ড হয়ে আছে। ইলেকট্রন যখন বাইন্ড হয়ে থাকবে তখন ওখান থেকে রিলিজ পেতে তার একটা শক্তি লাগবে। এই শক্তিটা কোথা থেকে পাবে? এই শক্তিটা পাবে এই যে তুমি এখানে এনার্জিটা দিচ্ছ, এখান থেকে সেই কিছু পরিমাণ এনার্জিটা নিয়ে এখান থেকে মুক্ত হয়ে যাবে। এখন যদি তুমি এখানকার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারো, তাহলে তুমি কিভাবে এখান থেকে রিলিজ হবা? তাই বলছে যে এই শক্তিটা আমার এই কার্যাপেক্ষক শক্তির সমান বা এর চেয়ে বড় হলেই আমার আলোক তড়িৎক্রিয়াটা শুধুমাত্র সংঘটিত হবে, তাছাড়া নয়। আচ্ছা, এখন আমরা এখানে কিছু একক আলোচনা করছি। এখানে কিন্তু আমরা শক্তির ৩ টা রূপ দেখতে পেলাম। শক্তির ৩ টা রূপ মানে ৩ ক্ষেত্রে শক্তি দেখতে পেলাম। একটা হচ্ছে যে আলোর শক্তি ই, এখানে কার্যাপেক্ষক এটা এক ধরনের শক্তি, আর এই যে গতিশক্তি কে ম্যাক্স। তো আমরা মূলত এখানে ইলেকট্রন ভোল্ট এককে সবকিছু আলোচনা করব। কি এককে? ইলেকট্রন ভোল্ট এককে। আমি আবার রিপিট করছি, এটা ইলেকট্রন ভোল্ট একক। কোশ্চেনের ক্ষেত্রে যখন সিকিউ সলভ করব এই একক জিনিসটা মারাত্মক ইম্পোর্টেন্ট। অনেক সময় ইলেকট্রন ভোল্ট এককে চাই, আমরা জুল এককে বের করে দিয়ে আসি, বা জুল এককে বের করি কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে চাই, বা অনেক সময় আমরা কনভার্সনে ভুল করি। তাই এখানে একটা মান আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে 1 ইলেকট্রন ভোল্টের মান কত? 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আরেকবার বলছি, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এই মানটা অল টাইম মনে রাখতে হবে। এখন দেখা যাক, আমরা এখানে পরিচয়গুলো দিয়ে দিয়েছি যে ই হচ্ছে মোট শক্তি বা আপতিত আলোক শক্তি। হচ্ছে এই যে ফাই বা থিটা যেটাই বলো, এটা হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। আর এটা হচ্ছে আমাদের কে ম্যাক্স হচ্ছে আমাদের নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। কে ম্যাক্স দ্বারা আমরা বুঝতেই পারছি, কে দ্বারা যেহেতু আমরা গতিশক্তিকে নির্দেশ করি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এখন তাহলে আমরা যে কথাটা বললাম যে এই যে একটা শক্তি আমি দিচ্ছি, সেখান থেকে একটু শক্তি নিয়ে এবং কে ম্যাক্স শক্তি দেশে বের হয়ে যাবে, আর এই শক্তিটা লাগবে তাকে শক্তিটা পেতে, বা এটা তার রিকোয়ারমেন্ট। এই শক্তিটা পেলে সে কে ম্যাক্স শক্তিতে বের হয়ে যাবে। এমন শক্তির সংরক্ষণশীল যে নীতি, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে ই ইজ ইকুয়ালস টু এই হচ্ছে আমাদের কার্যাপেক্ষক আর প্লাস গতিশক্তি। মানে কার্যাপেক্ষক আর গতিশক্তি মিললে আমরা আমাদের মোট শক্তিটা পেয়ে যাব। এখন কে ম্যাক্স যদি আমরা বের করি, কোশ্চেন অনেক সময় আমাদেরকে বলে যে ইলেকট্রন কোন বেগে নির্গত হচ্ছে বা কোন গতিশক্তি নিয়ে নির্গত হচ্ছে সেটা আমাদের চাই। তো কোন গতিশক্তি দিয়ে নির্গত হচ্ছে সেটা যদি চাই, সেক্ষেত্রে আমাদের দেয়া থাকে কি? সেক্ষেত্রে আমাদের দেয়া থাকে এই যে আমরা এই সূত্র থেকে বের করে নিতে পারছি কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই মাইনাস কার্যাপেক্ষক। তাহলে ই মাইনাস কার্যাপেক্ষক, এটা এই পাশে চলে গেলে এখানে মাইনাস চলে আসছে। এখন ই কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা বলেছি ই সমান এইচ নিউ। ই সমান এইচ নিউ আমরা এর আগে থেকে দেখে এসেছি যে ফোটনের শক্তি থেকে ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এখন যেহেতু এটাও একটা শক্তি, কার্যাপেক্ষকও তো এক ধরনের শক্তি, মানে ন্যূনতম যে শক্তিটা প্রয়োগ করলে আমরা এখান থেকে ফটোইলেকট্রিক ক্রিয়াটা পাবো, সেটাই হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। এখন আমরা দেখছি যে কার্যাপেক্ষকের ক্ষেত্রেও যদি আমরা এটাকে এই কম্পাঙ্ক দ্বারা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে প্লাঙ্কের ধ্রুবক তো প্লাঙ্কের ধ্রুবকের মতোই থাকবে। এখানে আমরা এটা নিউ নট, এটা একটা কম্পাঙ্ক পাচ্ছি। এখন এই নিউ নটটা কি? আমি এখানে লিখে রেখেছি, নিউ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক বা সর্বনিম্ন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক বা সর্বনিম্ন কম্পাঙ্ক। আর এটাকে যখন আমরা তরঙ্গের আকারে প্রকাশ করতে যাচ্ছি বা তরঙ্গ দৈর্ঘ্যতে প্রকাশ করতে যাচ্ছি, তখন কি লিখছি? তখন আমরা লিখছি এখানে যে সি
ল্যামডা, ল্যামডা আর এখানে ল্যামডা নট। এটা তো আমরা আগেই দেখে এসেছি যে ফোটনের শক্তি হচ্ছে E সমান hc বাই ল্যামডা নট, hc বাই ল্যামডা, এখানে hc বাই ল্যামডা। আর যেহেতু এটা নিউ নট আছে এখানে, এই কারণে এটা c বাই ল্যামডা নট হয়ে যাবে, এখানে c বাই ল্যামডা নট হয়ে যাবে। তো এখানে ল্যামডা নটের পরিচয়টা কি? এখানে ল্যামডা নটের পরিচয়টা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডা নটের পরিচয়টা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই যে এই জিনিসটা খেয়াল করতে হবে, অনেকে এটা পেঁচায় ফেলে। সূচন কম্পাঙ্ক কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? সূচন কম্পাঙ্ক কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? সূচন কম্পাঙ্ক হচ্ছে এক ধরনের সর্বনিম্ন কম্পাঙ্ক। এটা হচ্ছে কিসের রূপের ক্ষেত্রে আমি আলোচনা করেছি? এটা কার্যবেক্ষকের ক্ষেত্রে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা কার্যবেক্ষকের ক্ষেত্রে আলোচনা করছি। এর মানে বোঝা যাচ্ছে আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিতে পারে যে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে আমরা তড়িৎক্রিয়া পেতে পারি, সর্বনিম্ন কত কম্পাঙ্কের আলো ব্যবহার করলে আমরা তড়িৎক্রিয়া পেতে পারি। এগুলো বলতে আমাদের বোঝাবে আমাদেরকে সূচন কম্পাঙ্ক বের করতে হবে, আমাদেরকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন কম্পাঙ্ক, এগুলো এই সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো দেখে ভয় পাওয়া যাবে না। এই কথাটাগুলো মনে রাখতে হবে যে কোনটা মানে কোনটা বোঝায়। সর্বনিম্ন কম্পাঙ্ক বলতে বোঝায় সূচন কম্পাঙ্ক, আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে এই যে ল্যামডা নট আমি লিখে রেখেছি সূচন তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা এই যে কে ম্যাক্সটা বের করেছিলাম, যেহেতু এটা গতিশক্তি, গতিশক্তির সূত্র তো আমরা সবাই জানি যে হাফ ইকুয়ালস টু mv স্কয়ার। এর মানে আমরা যদি গতিশক্তি থেকে বের করতে চাই যে ইলেকট্রনটা কত বেগে নির্গত হয়েছে, সেটা আমরা বের করতে পারি কিভাবে? আমরা ইলেকট্রনের ভর জানি, এই যে ইলেকট্রনের ভর m, ইলেকট্রনের ভর m, আর এখানে আমরা ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। আমরা এখানে ইলেকট্রনের ভরটা এখানে দিয়ে দিব। এখানে যদি গতিশক্তি আমরা বের করে ফেলি, এখানে গতিশক্তি থাকবে, ইলেকট্রনের ভর থাকবে। এখান থেকে আমরা ইজিলি ইলেকট্রন কোন বেগে নির্গত হয়েছে সেটা নির্ণয় করতে পারবো। এবার এবার আমরা আরেকটা বিষয় যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এই যে ইলেকট্রন ভোল্ট এককে। এটা ধরো আমাদের জুল এককে গেল। এখন ইলেকট্রন ভোল্ট এককে যখন যাব, তখন এই ইটা হবে আমাদের ইলেকট্রন চার্জ এবং ভি নট যেটা, সেটা হবে আমাদের নিবৃত্তি বিভব। এখন নিবৃত্তি বিভবটা জিনিসটা কি? নিবৃত্তি বিভব বলতে বোঝায় স্টপিং ভোল্টেজ। নিবৃত্তি বিভব বলতে বোঝায় আমাদের স্টপিং ভোল্টেজ বা স্টপিং পোটেনশিয়াল বা স্টপিং পোটেনশিয়াল স্টপিং পোটেনশিয়াল স্টপিং পোটেনশিয়াল নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল মানে এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ ভোল্টেজ। স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজটা হচ্ছে এক ধরনের নেগেটিভ ভোল্টেজ। এই ভোল্টেজটা প্রয়োগ করলে, এই ভোল্টেজের বেশি গেলে আমরা আর তড়িৎক্রিয়া পাবো না। এই ভোল্টেজটার মান অতিক্রম করলে আমাদের তড়িৎক্রিয়াটা বা ফটোইলেকট্রিক ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের এই নিবৃত্তি বিভব। এই কারণে এখানে দেখো লিখে রেখেছি যে এটা বা কে ম্যাক্স, এটা হবে এই নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের চার্জের মানের গুণফলের সমান। এখন যদি কে ম্যাক্সটা মানে কি? সর্বোচ্চ গতিশক্তি। এখন এই সর্বোচ্চ গতিশক্তির সমানই হবে যখন এই নিবৃত্তি বিভবটাকে আমরা বের করব। মানে নিবৃত্তি বিভবের মান যদি আমরা বেশি অতিক্রম করে ফেলি বা ওর চেয়ে বেশি ভোল্টেজ যদি প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু আমরা ফটোইলেকট্রিক ইফেক্টটা পাবো না। এক্ষেত্রে আমরা এই সব সূত্র, এই নিবৃত্তি বিভব, আমরা এর আগে যে কে ম্যাক্স এর যে সূত্র, সবগুলোকে একসাথে যদি লিখি, এই যে কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই ভি নট ইকুয়ালস টু ই মাইনাস পর্যবেক্ষক। এখন ই ভি নট আমরা এখান থেকে দেখলাম, এটাকে এখানে রেখে দিচ্ছি। আর তাহলে এটার সাথে মানে কার্যবেক্ষক এবং মোট শক্তির সাথে নিবৃত্তি বিভবের এই সম্পর্কটাকে আমরা যদি একসাথে লিখতে পারি, সেটা হচ্ছে ই ভি নট ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট ইজ ইকুয়ালস টু এইচ সি ল্যামডা মাইনাস এইচ সি ল্যামডা নট। এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক এবং এটা কি? আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্কটা কি? সর্বনিম্ন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা কি? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এই যে আমরা যে সূত্রটা এখানে লিখেছি, এই সূত্রটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের সিকিউতে সাধারণত সবকিছুই দেওয়া থাকে। হয়তোবা এখানে এই যে এই কম্পাঙ্কগুলোর মান দেওয়া থাকলো, এখানে মোট শক্তিটা দেওয়া থাকলো, এখানে আমাদের সূচন কম্পাঙ্কের মানও দেওয়া থাকলো, এখানে ইলেকট্রনের চার্জ তো আমরা সবাই জানি। এখান থেকে আমাদের নিবৃত্তি বিভবের মান বের করতে দিতেই পারে। তাহলে আমরা খালি কি করব? আমরা এককগুলো ঠিক রেখে, আমি আবার বলছি এককগুলো ঠিক রাখতে হবে। এককগুলো ঠিক রেখে খালি আমরা মান বের করব, আর কিছু না। এরপরে আমরা দেখব এক্স-রে। এক্স-রে থেকেও আমাদের অনেক সময় কোশ্চেন আসে। এক্স-রে থেকে কোশ্চেন আসে। এক্স-রে জিনিসটা কি? ধরে নাও এটা হচ্ছে একটা ক্যাথোড টিউব। ধরে নিচ্ছ এটা একটা ক্যাথোড টিউব বা ক্যাথোড রে এখান থেকে বের হবে।
তো এখানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা আমাদের ক্যাথোড, এটা আমাদের অ্যানোড। কারণ ক্যাথোড থেকে যে অ্যানোডের দিকে একটা ইলেকট্রন ছুটে যাচ্ছে। এটা হচ্ছে একটা মেটাল প্লেট, এটা হচ্ছে একটা মেটাল প্লেট, এটা হচ্ছে একটা তারের কুণ্ডলী বা এখানে একটা সার্কিটের মতো আছে। এখানে আমরা 30 কিলোভোল্ট থেকে 50 কিলোভোল্টের একটা ভোল্টেজ প্রয়োগ করছি। এখন এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা Kmax গতিশক্তি নিয়ে সহজেই এই অ্যানোডে আঘাত করছে। সহজেই এই অ্যানোডে আঘাত করছে। এখন এর ফলে হবে কি? এর ফলে হবে কি? এখান থেকে এক ধরনের অজানা রশ্মি নির্গত হবে। এখান থেকে এক ধরনের অজানা রশ্মি নির্গত হবে। এই অজানা রশ্মিটাই হচ্ছে এক্স-রে। এটা কে আবিষ্কার করেছে? রন্টজেন। রন্টজেন আমাদের এক্স-রে আবিষ্কার করেছে। সে করেছে কি? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা ইলেকট্রন দিয়ে এখানে একটা মেটাল প্লেট আছে, এখানে আঘাত করেছে। উচ্চ গতিসম্পন্ন মানে খুবই দ্রুত যায় আঘাত করবে। এর ফলে কি একটা অজানা রশ্মি বের হয়ে যাচ্ছে। এই ধরো অজানা রশ্মিটার আমরা এখানে শক্তি দিয়েছি E সমান h নিউ। মানে অজানা রশ্মিটাই হচ্ছে আমাদের এক্স-রে। এক্স-রে থেকে কি জিনিস আসে? এক্স-রে থেকে আসে, দেখো আমরা এখানে একটা শর্ত বা হচ্ছে কি বলা যায়? একটা নীতি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে যখন সম্পূর্ণ গতিশক্তি এক্স-রে তে কনভার্ট হবে। আমাদের এইচএসসি সিলেবাসে সাধারণত এটাই আলোচনা হয়। এবং সম্পূর্ণ গতিশক্তিটা আমাদের এক্স-রে তে কনভার্ট হয়ে যাবে। এখন যদি সম্পূর্ণ গতিশক্তি এক্স-রে তে কনভার্ট হয়, সেক্ষেত্রে আমাদের দেখো এই যে টোটাল যেটা EH নিউ বা যে আমাদের এক্স-রে টা বের হচ্ছে তার শক্তি, সে কিন্তু এই যে আমাদের গতিশক্তি যেটা Kmax ছিল তার সমান হয়ে যাচ্ছে। তাহলে কি H নিউ ম্যাক্স এই কম্পাঙ্ক, তাহলে তো এটা সর্বোচ্চ কম্পাঙ্কই হবে, যেহেতু এটা সর্বোচ্চ গতিশক্তি, তাহলে তো সর্বোচ্চ কম্পাঙ্কই হবে। আর তার সাথে কি Kmax, আমরা এটা সাধারণত কি বলেছিলাম, ইলেকট্রন ভোল্ট এককে যদি আলোচনা করি, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, আর এটা হচ্ছে একটা বিভব। এটা হচ্ছে আমাদের বিভব। দেখো এখানে লেখা আছে V হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আমরা এখানে যত বিভব নিয়ে কাজ করব, সার্কিটে যে পরিমাণ বিভব থাকবে, এটা হচ্ছে সেই পরিমাণ বিভব। তাহলে এরপরে কি আমরা দেখতে পাচ্ছি যে H নিউ ম্যাক্স কে যখন আমরা আবার ভাঙবো, সেটা কি C/λ মিনিমাম। এখানে দেখো কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাই যখন নিউ ম্যাক্স হয়ে যাচ্ছে মানে কম্পাঙ্ক সর্বোচ্চ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার তরঙ্গদৈর্ঘ্য মিনিমাম বা সর্বনিম্ন হয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এদের সম্পর্কটা। তাহলে এই C/λ মিনিমাম হয়ে যাচ্ছে EV। এখান থেকে আমাদের কোশ্চেনে আসতে পারে সর্বনিম্ন কত মানের হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য হলে এই সম্পূর্ণ হচ্ছে গতিশক্তিটা এক্স-রে তে কনভার্ট হবে। তখন আমাদের যে ল্যামডা মিনিমাম, এই সূত্রটা এখান থেকে কোশ্চেন বেশি আসে। তাই ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু hc/ev। এখানে কি h কি? প্লাঙ্কের ধ্রুবক, c আলোর বেগ, e কি? e হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, আর v হচ্ছে আমাদের যে বিভব পার্থক্য দেওয়া থাকবে সেটা। এখান থেকে আমাদের সর্বনিম্ন কত মানের তরঙ্গদৈর্ঘ্য দরকার সেটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা মূলত কোশ্চেন সলভ করব। এখানে একটু দেখতে পাচ্ছ যে এটা এক ধরনের সার্কিট। এখানে একটা ফিগার দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এখানে লেখা আছে যে বিপাতের কার্য অপেক্ষক 2.2 ইলেকট্রন ভোল্ট। এটা বিপাত, এই বিপাতের কার্যাপেক্ষক দেওয়া আছে 2.2 ইলেকট্রন ভোল্ট। এখন বলেছে বিপাতের সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো এবং উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটোকারেন্ট পাওয়া যাবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখন আমরা যদি একটু দেখি, আমরা কার্যাপেক্ষকের সূত্র কিন্তু জেনে এসেছি যে এই যে কার্যাপেক্ষক ইকুয়াল টু hc/λ নট, আমরা কিন্তু সূত্র অলরেডি দেখে এসেছি। তাহলে এখন কি করতে হবে? সূচন তরঙ্গদৈর্ঘ্য মানে সর্বনিম্ন সূচন তরঙ্গদৈর্ঘ্য মানে কি? সূচন তরঙ্গদৈর্ঘ্য মানে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য। কারণ সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য এই যে পাচ্ছি, যে সূচন তরঙ্গদৈর্ঘ্য ইকুয়ালস টু এটা এখানে চলে যাচ্ছে। তাহলে এই কার্যাপেক্ষকটা নিচে চলে আসবে hc বাই কার্যাপেক্ষক। এখন h এর মান তো জানা আমাদের, প্লাঙ্কের ধ্রুবকের মান তো সবার জানা। কার্যাপেক্ষক দেখো, কার্যাপেক্ষক আমাদের এখানেই দেওয়া আছে। কার্যাপেক্ষক দেওয়া আছে আমাদের 2.2 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। আর এরপরে আমরা যদি যাই, দেখো হ্যাঁ, কার্যাপেক্ষক দেওয়া আছে 2.2 ইলেকট্রন ভোল্ট। এটাকে 2 ইলেকট্রন ভোল্ট আমরা জানি, প্ল্যাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.62 × 10⁻³ জুল পার সেকেন্ড। এখন দেখো এখানে আছে জুল পার সেকেন্ড। তাহলে আমার এখানে কোশ্চেনে দেওয়া হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমরা তাহলে এখানে তো ইলেকট্রন ভোল্টে রাখতে পারবো না। আমাদেরকে তাহলে কি করতে হবে? আমরা সেটাকে জুলে কনভার্ট করব। আমরা জুলে কি বলেছিলাম? 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 × 10⁻⁻19 জুল। আমরা এটার সাথে এটা গুণ করে দিব। সেখান থেকে আমরা কার্যপেক্ষকের জুলে মান পেয়ে যাব। আর আলোর বেগ তো সবারই জানা আছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা সব মান বসাই দিব, লাস্টে এই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা পেয়ে যাব। এটা গেল। এরপরে ঘ নাম্বারে চেয়েছে যে উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটোকারেন্ট পাওয়া যাবে কিনা। এখানে দেখো আমরা 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটোকারেন্ট পাওয়া যাবে কিনা মানে বোঝাচ্ছে এখানে আমাদের নিবৃত্তি বিভবের জিনিসটা চলে আসবে, যে আমরা ফটোকারেন্ট আদৌ পাবো কি না সেটা তো নির্ভরই করে নিবৃত্তি বিভবের উপরে। এখন আমরা নিবৃত্তি বিভবটা বের করব। কিভাবে বের করছি?
এখানে দেখো আমরা যে সূত্রটা জেনেছিলাম যে এটা ধরো ই, এটা তো ই, এটা তো ই, তাহলে ই ইজ ইকুয়ালস টু ই কে ম্যাক্স আর কার্যপেক্ষ। তাহলে এখানে ই এর সব মানগুলো আমি বসাই দিলাম, ল্যামডার মান তো আগে থেকেই ছিল, সবই আমরা এখানে বসাই দিচ্ছি। আর ইজ ইকুয়ালস টু 2.2 ইজ ইকুয়ালস টু 1 × 6, এটার মান তো আমরা এখান থেকে এই যে ইলেকট্রন ভোল্টের মান, এটা কার্যবিভবের মান এখান থেকে পেয়ে গেছি। আর এখানে আসবে আমাদের এই যে ইভি, এখানে ইভিটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। নিবৃত্তি বিভব এখানে ভি, আর কে ম্যাক্স তো আমরা দেওয়াই আছে। এখন এখান থেকে আমরা নিবৃত্তি বিভবের মানটা বের করব। নিবৃত্তি বিভবের মানটা বের করব কিভাবে? এখানে সবগুলো মান বসানোর পরে আমরা এই যে ভিটা থাকবে সেটার মান আমরা খালি বের করব। এখান থেকে এটা কাটাকাটি করলে একটা মান আসবে, সেটা দিয়ে এই যে 1.6 × 10⁻⁹ এই মানটাকে আমরা ভাগ করে দেব। এই মানটা কিভাবে আসছে? এই মানটা আসছে আমাদের ইলেকট্রনের যেটা চার্জ 1.6 × 10⁻⁹ সেটা দ্বারা আমরা এটা ভাগ করে দিচ্ছে। তাহলে আমরা এই যে বিভব পার্থক্য বা এই যে যেটা নিবৃত্তি বিভবের মান সেটা হলে আমরা পেয়ে যাব। এখন দেখো বিভব পার্থক্যের মানটা কত আসছে? 2.67 ভোল্ট। মানে নিবৃত্তি বিভবের মান আসছে আমার 2.67 ভোল্ট। মানে এই পার্থক্য বা এই যে বিভব পার্থক্য যদি বেশি হয়ে যায় আমরা কিন্তু আর ফোটো কারেন্ট পাবো না। আমরা কি বলেছি? নিবৃত্তি বিভবটা এমন মান, এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা ফোটো কারেন্ট পাবো না। এখন বিভব পার্থক্য দেওয়া আছে 2.67, আর ওখানে আমরা বলেছি কি কোশ্চেনে যদি 3 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়, কিন্তু 3 কি 2.67 এর চেয়ে বেশি, এই কারণে আমরা ফোটো কারেন্ট ওখান থেকে পাবো না। এরপরের কোশ্চেন যদি আমরা যাই, এরপরের কোশ্চেনটাও সুন্দর আছে। এটা মেইনলি আপেক্ষিকতা নিয়ে। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসেবে 30 বছর। মানে কি তুমি গ্রাউন্ডে আছো, তোমার হিসেবে এসে 30 বছর পরে ফিরে আসলো। ওই মহাশূন্যযানের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভর ছিল এত কেজি। মহাশূন্যচারী পৃথিবীতে ফিরলে তার কাছে তার বয়স কত হবে? এখন দেখো, মহাশূন্যচারী যদি পৃথিবীতে ফিরে আসে এবং তোমার কাছে কিন্তু মনে হয়েছে পৃথিবীতে সে 30 বছর ফিরে এসছে, তোমার কাছে মনে হয়েছে 30 বছর। তোমার কাছে যখন মনে হবে সেটা কি টাইম হবে? তোমার কাছে যেটা মনে হবে সেটা হবে অল টাইম আমাদের এই যে মহাশূন্যচারী, এখানে লেখা আছে 30 বছর। পৃথিবী স্থির কাঠামোতে লেখা আছে T0 = 30 বছর। এখানে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এই যে T0, এই T0 কে আমরা এখানে এটা না দিয়ে আমরা এটাকে T ধরে নিতে পারি। আমি সবসময় বলেছি এখানে T ধরে নিব। আমরা এখানে T0 দেখব না, আমরা এখানে T ধরে নিব। আমরা এখানে T ধরে নিব এবং যেটা গতিশীল কাঠামো সেটাকে আমরা T0 ধরে নিব। এই জিনিসটা একটু বোঝার বিষয়। যেটা আমরা গতিশীল কাঠামো সেটাতে আমরা T0 ধরে নিচ্ছি এবং যেটা স্থির কাঠামো সেখানে আমরা T ধরে নিচ্ছি। এবং এখানে যেটা দেওয়া আছে যে T0 = T/, এখানেও আমরা এটাকে T ধরে নিচ্ছি আর এটাতে T0, আমরা খালি নটটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের সূত্রটা আনতে সুবিধা হবে। এখানে যদি আমরা T কে ধরে নেই, আমরা বলেছিলাম যে T অলওয়েজ গ্রেটার দ্যান T0 হবে। তাহলে এটা আমরা 30 বছর, এখানে যেটা T 30 বছর, আর এখানে আমরা T0 টা বের করছি। এখানে T0 বের করলে এখানে সবগুলো মান, এটা হচ্ছে মহাকাশযানের বেগের মান, এটা আলোর বেগের মান। খালি মান বসাই দিলে এখান থেকে আমরা এই যে T0 এর মানটা বের করছি 24 বছর। এখানে ফার্স্টে লেখা ছিল এখানে T0 এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল এখানে। বাট আমরা যখন যেটা সূত্র মেইন যেটা কোর সূত্রতে কিন্তু আমরা জেনে এসেছি যে T যেটা সেটা অল টাইম বেশি থাকবে, T0 টা কম থাকবে। তাই এখানে দেখো T0 কিন্তু আমার চলে এসছে 24 বছর এবং T যেটা চলে এসছে সেটা হয়ে গেছে আমাদের 30 বছর। তাহলে আমাদের যেটা কোর যে বিষয়টা ছিল সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তাহলে মহাশূন্যচারী পৃথিবীতে ফিরলে তার কাছে বয়স কত হবে? এখন আমি গেছিলাম, আমি চলে আসলাম, আমার কাছে সময় গেছে 24 বছর। আমি গেছিলাম 30 বছর বয়সে। তাহলে আমার কাছে অবশ্যই মনে হবে আমার বয়স চলে এসছে 30 + 24, তাহলে কত আসছে? 54 বছর বয়স। তাহলে আমার কাছে মনে হবে আমার বয়স এসে গেছে 54 বছর বয়স। আচ্ছা, এরপরেরটাতে যদি যাই, এরপরে কিন্তু লেখা আছে যে মহাশূন্যচারী গতিশীল অবস্থায় ওই দৈর্ঘ্য আর ভর অবস্থায় দৈর্ঘ্য পার্থক্য কত হবে? মানে এখানে বোঝাচ্ছে জিনিস যে তুমি যে স্থির অবস্থায় ছিলে আর গতিশীল অবস্থাতে দৈর্ঘ্য আর ভরের পার্থক্যটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে জানি মহাশূন্যচারীর বেগ, আলোর বেগ সবই এখানে দেওয়া আছে। আমরা যে সূত্রটা L = L0 √1 - v²/c², সেই সূত্র মোতাবেক সব বসাবো। L0 টা কি? L0 টা ছিল প্রকৃত দৈর্ঘ্য। হ্যাঁ, আর L ছিল আমাদের সংকুচিত দৈর্ঘ্য। এখন যদি L0 টা এখানে বসাই দেই, সেখান থেকে আমাদের গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্যটুকু মনে হয়েছে 96 মিটার সেটা বের হয়ে আসছে এবং ভর যেটা সেটা আমাদের এখানে দেখো ভরের ক্ষেত্রে আমরা জানি যে এই যে ভর যেটা অল টাইম বলেছে, যেটা বামের দিকে থাকবে সে রাশিটার মান বেড়ে যাবে। আর যেটা এখানে নট দেওয়া থাকবে সেটার মান আমাদের সবসময় কম থাকবে। দেখো
এম নটের মান 2200, কিন্তু যখন আমরা এম এর মানটা বের করছি সেটা দেখো 2750 চলে আসছে। এর মানে কি বোঝাচ্ছে যে এম এর মান অলওয়েজ এম নটের মান এর চেয়ে বেশি হবে। যেমনি আমরা টাইমের ক্ষেত্রে দেখেছিলাম টি এর মান ইজ গ্রেটার দেন টি নট এর মান, তেমনি এটাও সেম, এম ইজ গ্রেটার দেন এম নট। এখানে কিছুই না, এখানে ওই ভি এর মান বসালে আর সি এর মান বসালে তোমরা এই মানটা পেয়ে যাবে। এখন কি করতে হবে? এখন কিছু না, তোমাকে খালি তুলনা করে দেখাতে হবে যে এর ক্ষেত্রে এতটুকু হচ্ছে ভর বেড়ে গেছে আর এর ক্ষেত্রে এতটুকু সময় সরি এর ক্ষেত্রে এতটুকু দৈর্ঘ্য আমার কমে গেছে। এর মাধ্যমেই মূলত আমরা এই সৃজনশীলটা শেষ করতে পারবো। আচ্ছা, তো এই যে আমরা হচ্ছে আজকে এই অধ্যায়টা পড়লাম, তো এই অধ্যায়ের মূল যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে সম্পর্কগুলো, এই যে সম্পর্কগুলো যে টি, টি নট, এম, এম নট, তারপরে এল, এল নট, এই যে সম্পর্কগুলো আমরা একটার পর একটা আনছি, কোন ক্ষেত্রে কোনটা ইউজ হবে সেটা অল টাইম মাথায় রাখবো। এরপরে এরপরে কাজ করবে কি, আমরা যে ফটোইলেকট্রিক ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্টে আমাদের পুরা সূত্রটা মনে রাখতে হবে, নিবৃত্তি, বিভব, সূচন তরঙ্গদৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক। আর এক্স-রের ক্ষেত্রে আমাদের এই যে তরঙ্গদৈর্ঘ্য বা কোন কম্পাঙ্ক ইউজ হবে সেটা বের করতে হবে। কারণ এই সূত্রগুলো যদি মাথায় থাকে তাহলে ইজিলি একটার পর একটা আমরা উদ্দীপক দেখে আগে মানগুলো বসাবো। কোনটার মান চাচ্ছে, কোনটার মান বা লাগবে সেটা আমরা সেখান থেকে সে সূত্র ইউজ করে আমরা বের করে নিব। এভাবেই মূলত এই অধ্যায়টা আমরা মানে এই সিকিউতে ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আবার সামনে কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।